5 আগস্টের পর প্রথম ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। তিস্তার পানি, সীমান্ত হত্যা ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করায় গুরুত্ব। কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তা। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। সম্পর্কের টানাপোড়েনে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতই বলছেন অর্থনীতিবিদ। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। মেজর ফেব্রিক্সটাই যোগানটা আসে চায়না থেকে। আমাদের বিকল্প সোর্সিং করতে খুব একটা অসুবিধা হবে না। এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতায় যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা টু আখাউড়া লং মার্চ কর্মসূচি বিএনপির 3 অঙ্গ সংগঠনের। দ্রুত নির্বাচনের সমস্যার সমাধান দেখছেন নেতারা। বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিলেন শেখ হাসিনা, মন্তব্য আইন উপদেষ্টার। অনিয়ম ঠেকাতে দুদকেই সাঁড়াশি অভিযানের পরামর্শ টিআইবির। ঢাকায় চলছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে গুরুত্ব পাচ্ছে তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি। এছাড়াও দুদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তাও থাকছে এই বৈঠকে। বাংলাদেশ ভারত সম্পর্ক যখন চ্যালেঞ্জিং সময় পার করছে, এমন সময় ঢাকা সফরে এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার সকাল 8:30টায় ঢাকায় অবতরণের পর 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর দুই দেশের উচ্চ পর্যায়ের এটি প্রথম আলোচনা। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, ভিসা কার্যক্রম স্বাভাবিক করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে আলোচনার কথা রয়েছে। দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তা এই সফরে দুই দেশের তরফ থেকে দেয়া হবে বলে জানা গেছে। এরপর বিকেল 3:30টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন তিনি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছে তার কাছে। তাজওয়ার, দেখুন, আজকে বাংলাদেশের যে নতুন পররাষ্ট্রনীতি সেটিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। একদিকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের যে বাংলাদেশের রাষ্ট্রদূত, সব মিলে 28 জন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করছেন, সেখানে তাদের মধ্যে আলোচনা চলছে। অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক চলছে এবং সকাল 11টায় সেই বৈঠকটি শুরু হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এখন পর্যন্ত চলমান রয়েছে। অর্থাৎ 3 ঘন্টা ধরে যে বৈঠকটি চলমান রয়েছে, সেখানে কিন্তু নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন সাম্প্রতিক সময় তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে, বিশেষ করে ভারতের গণমাধ্যমে বাংলাদেশে নানা ধরনের অপপ্রচার চলার কারণে দুই দেশের মানুষের মধ্যে কিন্তু কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, দুই দেশের পররাষ্ট্রনীতির মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। সেই সব বিষয় নিয়ে আজকে ফরেন অফিস কনসালটেশনে দুই পররাষ্ট্র সচিবের মধ্যে বৈঠক হচ্ছে এবং দুজনেই কিন্তু নবনিযুক্ত। অর্থাৎ এই আজকের যে বৈঠক, সেটি কিন্তু আসলে আগামী দিনে বাংলাদেশ ভারতের সম্পর্কের গতিপথ অনেকটাই নির্ধারণ করে দেবে, এটুকু বলা চলে। এবং যেটুকু আমরা জানতে পেরেছি সূত্র মারফত, সেগুলো হচ্ছে যে পানি বন্টনের যে ইস্যু দুই দেশের মধ্যে আছে, নানা সময় ধরে অনেকদিন ধরে বিবাদমান, সেই বিষয়টি তুলে ধরা হবে। পাশাপাশি সীমান্তে হত্যা, আমরা জানি যে গত ডিসেম্বরের 5 তারিখেও পঞ্চগড়ের সীমান্তে বাংলাদেশের একজনকে বিএসএফের গুলিতে হত্যা করা হয়েছে। এই 5 আগস্টের পরেও কিন্তু আমরা দেখেছি যে 3 জন বাংলাদেশি সীমান্তে হত্যা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি, সীমান্ত হত্যা, দুই দেশের মানুষের মধ্যে কিন্তু, বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু ভারতের প্রতি একটা যে বিরূপ ধারণা, সেটা কিন্তু তৈরি করে আসছে অনেক দিন ধরে। কিন্তু গত 1.5 দশকে ভারতের প্রতি করা বা প্রতিবাদ কিংবা বার্তা এই সীমান্ত হত্যা বিষয়ে দিতে দেখা যায়নি, যেটি 5 আগস্টের পরে আমরা দেখেছি লাগাতার প্রতিবাদ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে
চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হয়েছে তখন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে নানা অপপ্রচার চালিয়ে ভারত একটি গুঞ্জন তোলার চেষ্টা করেছিল এবং সেই বিষয়ে কিন্তু আসলে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ একটি প্রতিবাদ দিয়েছিল। অর্থাৎ সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক যে টানাপোড়েন চলছে সেই সম্পর্কের টানাপোড়েন ঘোচাতে এই বৈঠক, দুই দেশের পররাষ্ট্র সচিবের বৈঠকটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন। এখানে বাণিজ্য বিষয় আসবে, দুই দেশের সীমান্ত বিষয় আসবে, পানি বন্টন ইস্যু আসবে এবং বিশেষ করে ভিসা ইস্যু, যেটি আসলে দুই দেশের মধ্যে ৫ আগস্টের পরে কিন্তু অনেকটাই স্তীমিত হয়ে পড়েছে, সেই বিষয়ের যে জটিলতা নিরসনে সে আলোচনাও কিন্তু আসবে। এরপরে আমরা ভারতের পররাষ্ট্র সচিবের একটি ব্রিফিং আছে এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবেরও কিন্তু একটি ব্রিফিং আছে। আমরা তখন আরও বিস্তারিত জানতে পারবো কী বিষয়ে আলোচনা হলো। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সর্বশেষ খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী থেকে পোশাক, নিত্য প্রয়োজনে এমন অনেক পণ্যই ভারত থেকে আমদানি করে বাংলাদেশ। তবে চলমান সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ নয় বরং প্রতিবেশী দেশটি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রপ্তানিকারকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে আছে বিকল্প, তাতে বাড়বে না আমদানি ব্যয়ও। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে দেশটির জন্য বাংলাদেশ অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্রে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরে ভারত থেকে প্রায় $950 কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $213 কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলছে বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সুতা আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। এ খাতের ব্যবসায়ীরা অবশ্য বলছেন তাদের হাতে আছে বিকল্প উৎস, এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। আমাদের থেকে ওনাদের সুতার দাম সস্তা বলে ওনারা যান, কিন্তু এটাও যদি আমরা খালি চোখে দেখি ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি বলি না আমাদের সক্ষমতা আছে কিনা, 100% আমাদের সক্ষমতা আছে। মেজর ফেব্রিক্সটাই যোগানটা আসে চায়না থেকে। আমাদের উজবেকিস্তানে সুতা পাওয়া যায়, বিকল্প সোর্সিং করতে খুব একটা অসুবিধা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে, এ খাতের ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। অনিয়ন ঢুকতেছে, আলুও ঢুকতেছে, যেগুলো পাঞ্জাব থেকে আসতেছে। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই, এক্ষেত্রে চীন একটি ভালো বিকল্প। তবে একক দেশের ওপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে। পশ্চিমবঙ্গ বা কলকাতার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোটাই বাংলাদেশিদের উপরে নির্ভর করে। জিও পলিটিক্যাল যারা পাওয়ার প্লে করে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু ইনভলভ। হ্যাঁ, কাজে আমাদের একটু বুঝতে হবে যে এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতা যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারে। অন্য মার্কেটেও যারা সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা, কিছু ব্যবসা বাণিজ্য হয়তো করা যেতে পারে এই পুরো জিনিসটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11 ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে যৌথ লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা জানান, বাংলাদেশ ইস্যুতে রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করছে। ভারতীয় আগ্রাসন বিরোধী যৌথ পদযাত্রার দুদিন পরই ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা এলো সোমবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে। নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি। বলেন, ক্রমাগত গুজব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করে ভারত প্রমাণ করেছে সে দেশ অপরাধীদের অভয়ারণ্য। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মসূচি, গতকালকের কর্মসূচি ছিল আমাদের এই 3 অঙ্গ সংগঠনের, এবং 11 তারিখে লং মার্চও আমাদের এই 3টি অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ করব। উনি নিজে নিষিদ্ধ করেছিলেন, লেখক নিজে। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে জানিয়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতীয় মিডিয়ার প্রভাব পড়বে না দেশে, কেননা সাম্প্রদায়িকতা ইস্যুতে বাংলাদেশ ভালো অবস্থানে।
আমি সব প্রকাশ সূত্রে বলছি, দিচ্ছে না। তবে একজনকে টেলিফোন করে বলল কোথায় থেকে আসো আমার অফিসে, প্রকাশ স্বীকার। শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখনও তার পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে তত দ্রুত দেশের সংকট সমাধান হবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ইউনিটি ERF মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ মনে করছে। এ অবস্থায় দ্রুত অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির এই নেতা। দেশে একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা হয় বা অন্তত একটা রোডম্যাপ দেওয়া হয়, তাতে করি আমি মনে করি আমরা এই সমস্যার সমাধানের দিকে যেতে পারবো যদি অন্তত একটা রোডম্যাপ দেওয়া হয় এবং সবার সাথে কথাবার্তা বলে যদি একটা ঐক্যমতে পৌঁছায় যে কখন দেশে একটা দায়বদ্ধতাশীল সরকার প্রতিষ্ঠিত হবে, তখন যাই উন্নতি আরো ভালো হবে। বেগম রোকেয়ার অবাক করা কল্পনা শক্তি ও চিন্তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আয়োজনে সমাজের বিভিন্ন অঙ্গনে অবদান রাখায় বেশ কয়েকজন নারীকে রোকেয়া পদকে ভূষিত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধান উপদেষ্টা। এ সময় নারীদের গঠনমূলক কাজের উৎসাহ দিতে সুলতানার স্বপ্ন নামে একটি সম্মাননা চালুর প্রস্তাব দেন ডক্টর ইউনূস। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে, সর্বোচ্চ। এটাতে কোনো পয়সা খরচ নেই, এটাতে কোনো আয়োজন নেই, শুধু মনটাকে ছেড়ে দাও। এবং বেগম রোকেয়া সেটা করেছে। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগকে শেখ হাসিনা দাসে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক লোককে দোষারোপ করে নিজের অন্যায় ঢাকার চেষ্টা থেকে কর্মকর্তাদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, দুদককে ঢেলে সাজাতে প্রতিষ্ঠানটিতেই সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। আর দুদক সচিব বলছেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় কাজ করবে সংস্থাটি। একের পর এক রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির থলের বিড়াল সামনে এলে যখন সাধারণ মানুষের চোখ চড়ক গাছে ওঠার দশা, রাষ্ট্র সংস্কারে অনিয়ম দুর্নীতি বিরোধী আলোচনা যখন তুঙ্গে, তখন ঘটা করে পালন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। সকালে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন। মানববন্ধনের পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর। দিবসটির আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বললেন, দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত। এ অবস্থার পরিবর্তনে সাঁড়াশি অভিযানের বিকল্প নেই বলে মত তার। তবে আমলাতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে শুধু দুদক দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এই প্রতিষ্ঠানের সংস্কার কেন হবে? এর চেয়ে বড় অবমাননাকর দৃষ্টান্ত দুর্নীতি দমন কমিশনের জন্য কি আর হতে পারে? এবং তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করেছে, সুরক্ষা দিয়েছে দুর্নীতির, অন্যদিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত থেকেছে। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার জন্য দুদক তার পর্যাপ্ত ভূমিকাটি যথাযথ পালন করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের আমলাতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যে দুদক কমিশন গঠন করবে সরকার। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন?
কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। এদিকে আলাদা অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, জুলাই চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে পুলিশের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। নাগরিকদের নতুনভাবে সেবা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। এদিকে ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়া যাবে না বলেও জানান তিনি। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে বললেন, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ। পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। ওই সময়ের যে সমস্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ অপেশাদারিত্বের সাথে কাজ করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয় এবং অনেকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থাও নেওয়া হয়েছে, তথা বাংলাদেশ পুলিশ নতুনভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে। এদিকে ছাত্র জনতার আন্দোলন ঘিরে ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা বিভাগের পুলিশের সব ইউনিটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেবে না বাহিনী। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তারই তেল দেওয়া শুরু করে দিছে। আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নাই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে। আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। যারা ভুয়া মামলা করবে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনব। তবে দোষী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। সজাগ থাকবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে এনে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামির শারীরিক অবস্থা বিবেচনায় বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। পরে তদন্তের স্বার্থে রিমান্ড আদেশ দেন বিচারক। একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান এবং গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। জুলাই আন্দোলনে যারা নিজেদের বিজয়ী ভাবছেন তাদের কার্যকলাপ বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় সংসদে তরুণ প্রতিনিধিত্ব ও একই পেশার 25% বেশি প্রতিনিধি না রাখার পরামর্শ দেন তিনি। সম্মেলনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোনয়ন বাণিজ্য। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহায়তা চান তিনি। আমরা সব কর্তৃত্ববাদের বর্জন করব বলছি সবাই, কিন্তু কর্তৃত্ববাদের চর্চাটা বর্জন করছি না। আমরা 24 জুলাই আগস্টে সেটা আবার নতুন করে দেখেছি। কর্তৃত্ববাদের পতন ঘটিয়েছে আমাদের তরুণ প্রজন্ম। আমাদের সংস্কার প্রস্তাবগুলো যখন দেব, সুপারিশগুলো দেব, তখন সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনা করে তারা ঐক্যমতে পৌঁছবে। আমরা আশা করব যে এই নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হবে। রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। সকালে রাজধানীর সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের 23তম সাধারণ সভায় এ আহ্বান জানান বিএনএসসিডব্লিউসি এর চেয়ারম্যান। এ সময় রাসায়নিক দ্রব্য পরিবহনের নিরাপত্তা, দীর্ঘমেয়াদে মজুত থাকা রাসায়নিক দ্রব্য ধ্বংস এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা সুসংহত করতে না পারলে বাংলাদেশের ক্রমবর্ধমান উৎপাদন সেক্টর ভবিষ্যতে অধিকতর ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। বিএনএসসিডব্লিউসি এর উদ্যোগে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্টজনিত রাসায়নিক দুর্ঘটনা সমূহ, অন্যান্য রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় বাহিনীসমূহ, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী কর্তৃক গঠিত সিডিআরটি অর্থাৎ কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম সমূহের সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম চলমান রয়েছে। রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে আমাদের যথাযথ ভূমিকা আমরা রাখতে পারি। তেল খালাসের সময় আগুনে পুড়ে যাওয়া ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ স্ক্র্যাপ হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আর জাহাজ কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণের পাশাপাশি টেন্ডারে বিক্রি করে ৩৮ বছরের পুরাতন জাহাজ দুটিতে শত কোটি টাকা লাভবান হতে যাচ্ছে বিএসসি। নুরজামান আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ ওপেন টেন্ডার মেথডের মাধ্যমে অকশন করা হবে। অকশনের পরে যে ভ্যালুটা আমাদের জন্য সবচেয়ে ফেভারেবল হবে সেটাই আমরা অ্যাডাপ্ট করব। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে জাহাজগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়ায় চতুর্মুখী লাভবান হতে যাচ্ছে বিএসসি। সিন্ডিকেট প্রথার বাইরে গিয়ে এগুলোর বাজার মূল্য হবে প্রায় 40 কোটি টাকা। প্রতিটি জাহাজের ওজন ৩৭৮৭ মেট্রিক টন, আর প্রতি মেট্রিক টন স্ক্র্যাপ লোহার দাম ৫০,০০০ টাকার বেশি। একই সঙ্গে যুক্ত হবে ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ। ইন্টারন্যাশনাল টেন্ডার দেওয়াতে যেটা হবে যে আন্তর্জাতিকভাবেও কিছু লোক যারা এই জাহাজটা কিনতে চান ফর ডেমোলিশন ওনাকে বিট করতে পারবেন। আমার মনে হয় এটা গুড আইডিয়া যে ওরা একটা হাইয়েস্ট প্রাইস পাবেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জাহাজ কেনার টেন্ডার শিডিউল সংগ্রহের সুযোগ রেখেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ১৯৮৬ সালে ডেনমার্ক থেকে জাহাজ দুটি সংগ্রহের পর ১৯৮৮ সাল থেকে শুরু হয়েছিল তেল পরিবহন। আর চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং ৫ অক্টোবর বাংলার সৌরভ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। নৌ বাণিজ্য অধিদপ্তরের বাংলাদেশি মালিকানাধীন জাহাজের তালিকায় ১ এবং ২ নম্বরে ছিল বাংলার সৌরভ, বাংলার জ্যোতি। দীর্ঘ ৩৮ বছর দেশের সেবার পর এখন এই পোড়া জাহাজ দুটি স্ক্র্যাপ হিসেবেই বিক্রি হবে। আর তালিকা থেকে নাম কাটা যাবে সৌরভ এবং জ্যোতির। সেই তালিকায় উঠে আসবে নতুন দুটি জাহাজ, এমনটি বলছে নৌ বাণিজ্য অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। বরিশালে অর্ধশত নদী থাকলেও দখলের কবলে পড়ে হারাচ্ছে গতিপথ। নদী খাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে বিভাগের ৫০টি নদী ৫০,০০০ দস্যুর কবজায়, অথচ প্রশাসন নির্বিকার। তবে লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি ফেলে কীর্তনখোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বরিশাল সদরের দক্ষিণ চরাইচা, ধান গবেষণা রোড, বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর দুই পাড়ই দখল হয়ে গেছে। দখলকৃত না, বরং রেকর্ডকৃত সম্পত্তিগুলি ভেঙে গেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে গত ৪০ বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে ৫,১৯২ জন। ক্ষমতা পরিবর্তন হয়, ব্যক্তিগুলো কিন্তু ক্ষমতার সাথে পরিবর্তিত হয়, যার জন্য এই যে দখলসত্ত্বটা কখনো কিন্তু আপনি লোপ পায় না। বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসন্ডা আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকো পার্ক তৈরির কাজ। কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি। আমাদের লিয়াকত আলী তালুকদার এবং তার ছেলে চেম্বারের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার দখল করার জন্য আদালতকে ব্যবহার করে এবং অবৈধ দলিল এবং কাগজপত্র তৈরি করে হস্তগত করার পায়তারা করতেছে। জেলায় প্রায় ১৩৫ কিলোমিটার নদীপথের দুই তীরে গড়ে উঠেছে ১০ থেকে ১২,০০০ অবৈধ স্থাপনা। বড় নৌকায় আমরা ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তুষখালীতে আমরা যাতায়াত করতাম। ভোলার তেঁতুলিয়ার শাখা নদী জাঙ্গালিয়া, এটি দখল করে মাছের খামার করেছে প্রভাবশালীরা। এতে কৃষি জমিতে জোয়ারের পানি স্বাভাবিকভাবে ওঠানামা ব্যাহত হওয়ায় হুমকিতে চাষাবাদ। নদীখাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে বরিশাল জেলায় অর্ধশত নদীতে কম হলেও ৫০,০০০ দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সেন্ট মার্টিনের সাগর পাড়ে যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা। বিশেষ করে দেখা মিলছে পরিত্যক্ত প্লাস্টিকের।
যা ক্ষতি করছে দ্বীপের পরিবেশ। এমন অবস্থায় দ্বীপের পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও রিসাইক্লিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্বীপের পরিবেশ রক্ষায় বর্জ্যমুক্ত করতে এগিয়ে এসেছেন বাসিন্দারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন অপরূপ সৌন্দর্যের এই দ্বীপকে বলা হয় নারিকেল জেনজিরা। নীল আকাশ আর সমুদ্রের নীল জল যেন চুপি চুপি ডাক দেয় ভ্রমণ পিপাসুদের। সমুদ্রের নীল নির্মলতা সবচেয়ে বড় আকর্ষণ সেন্ট মার্টিনের। কিন্তু এই দ্বীপের চারপাশে পড়ে রয়েছে যত্রতত্র ময়লা আবর্জনা। বিশেষ করে সাগর পাড়ের বালিয়াড়িতে পড়ে রয়েছে পরিত্যক্ত প্লাস্টিক, যার মধ্যে রয়েছে পানির বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ নানা বর্জ্য। তবে দ্বীপের পরিবেশ সুরক্ষায় এবার একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ, প্রাণ আরএফএল ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছে দ্বীপের বাসিন্দারাও। বিভিন্ন ধরনের খাবার খেয়ে ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট আপনার ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে ফেলে দেয়, যার কারণে দ্বীপের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমরা যারা পর্যটক আছি সবার দায়িত্ব এখানে যে ময়লা আবর্জনা দেখা যায় সেগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করা। সোমবার সকালে সেন্ট মার্টিনের পরিবেশ দূষণ রোধে দ্বীপবাসী ও পর্যটকদের সচেতন করতে র্যালি করা হয়। একই সঙ্গে করা হয় সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার কর্মসূচি। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার কয়েকশো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যুজ নিয়ে আমরা এখানে কাজ করতে চাই। দ্বীপের মানুষকে সাথে নিয়ে এটার নাম দিয়েছি যে আমার সেন্ট মার্টিন। তো দ্বীপে আমাদের বিভিন্ন দ্বীপবাসী আমাদের কাজের সাথে যুক্ত আছে এবং আমরা বর্জ্য সংগ্রহ করে থাকছি বিচের থেকে এবং আশেপাশের যে নেইবারহুড আছে সেখান থেকে। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল সেন্ট মার্টিনকে বাঁচিয়ে রাখা সম্ভব। অনেকেই কিন্তু আপনার কাগজের প্যাকেটে চা, কাগজের কাপে চা দিচ্ছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা পরিবর্তন হচ্ছে গ্র্যাজুয়ালি। তো আমরা মনে করি যে এই পরিবর্তনটা ভবিষ্যতে আরও জোরদার করতে হবে। একই দিন দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক আলোচনা সভা করে। সেখানে জনপ্রতিনিধি সহ দ্বীপের অনেক বাসিন্দা অংশগ্রহণ করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, কক্সবাজার। নানা কর্মসূচিতে রংপুর ও বরিশাল সহ দেশের কয়েকটি জেলায় পালিত হলো বেগম রোকেয়া দিবস। দুপুরে রংপুরের মিঠাপুকুরের পায়রা বন্দে বেগম রোকেয়ার বাড়িতে যায় জেলা প্রশাসন। সেখানে রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে দিবসটি উপলক্ষে 3 দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় নারী জাগরণে বেগম রোকেয়ার ভূমিকা তুলে ধরেন বক্তারা। অন্যদিকে বরিশালেও নানা কর্মসূচিতে পালন করা হয় বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী। র্যালি শেষে আলোচনা সভায় সবাইকে বেগম রোকেয়ার আদর্শে চলার আহ্বান জানান বক্তারা। দিল্লির 40টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পাঠানো ইমেইলে বোমা নিষ্ক্রিয় করতে হলে $30,000 মার্কিন দাবি করা হয়। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বোমা নিষ্ক্রিয় করতে হলে দিতে হবে $30,000 মার্কিন, আর না হলে স্কুল প্রাঙ্গণে লুকিয়ে রাখা একাধিক বোমা বিস্ফোরণে হতাহত হবে বহু মানুষ। এমন হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে ভারতের দিল্লির অন্তত 40টি স্কুলে। এসব ইমেইল রোববার রাত 11টার পর থেকে সোমবার সকাল পর্যন্ত পাঠানো হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লির সব এলাকায়। ইমেইলে আরও বলা হয়, পেতে রাখা বোমাগুলো ভালোভাবে লুকানো আছে। বিস্ফোরণে ভবনের তেমন কোনো ক্ষতি না হলেও অঙ্গহানি হতে পারে অনেকের। स्कूल की ओर से मैसेज आया सुबह 8:15 पे कि स्कूल में बम है, तो फिर बच्चों को लेने के लिए, अब न्यूज़ फेक है या सही है पता नहीं, बट हम रिस्क नहीं ले सकते, इसलिए स्कूल वालों ने भी बहुत अच्छे से मैनेज किया सब कुछ। সোমবার সকালে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করার আগেই স্কুল কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় উপস্থিত শিক্ষার্থীদের। ঘটনার পরপরই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। বোমা স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে স্কুলগুলোতে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, স্কুলগুলোকে টার্গেট করে ক্রমাগত এ ধরনের হুমকি দেয়া হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত ও আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানানো হয়। এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যে স্কুলে ও যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি দেয়া হয়।
এর আগে গেল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয় মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে। টানা এসব বোমা হামলার হুমকিতে আতঙ্ক শুরু হয়েছে দেশ জুড়ে। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তা। ইউরোপের 27 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচি বিএনপির 3 অঙ্গ সংগঠনের। দ্রুত নির্বাচনে সমস্যার সমাধান দেখছেন নেতারা। এবং বিচার বিভাগ ও দুদককে দাসে পরিণত করেছিলেন শেখ হাসিনা, মন্তব্য আইন উপদেষ্টার। অনিয়ম ঠেকাতে দুদকেই সাঁড়াশি অভিযানের পরামর্শ টিআইবির। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।